আবার ফিরে এলাম আজকে গল্পের 8th পার্ট বা 8ম পর্ব নিয়ে। দ্য মাউস ট্র্যাপ, আগাথা ক্রিস্টির বেঙ্গলি নারেশন, পার্ট 8। সার্জেন্ট ট্রেজার শান্ত গলায় বললেন, আমাকে বিশ্বাস করুন মিসেস ডেভিস, প্রথম থেকে সব রকম বিচার বিবেচনা করেছি আমি। জিম নামে ওই যে বড় ছেলেটা বা তার বাবা, এমনকি তার বোনের সম্ভাবনাও কিন্তু বাদ দেওয়া যায় না। আমাদের বর্তমান হত্যাকারী আবার একজন মহিলাও হতে পারে। কোনো কিছুই আমার কিন্তু নজর এড়িয়ে যায়নি। আমি মনে মনে নিশ্চিত, তবে নির্ভরযোগ্য কোনো প্রমাণের খুব অভাব। বর্তমানে কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানা খুব কঠিন কাজ। আমাদের এই কর্মজীবনে যে কত বিচিত্র অভিজ্ঞতা হয়। যাই হোক, আমার মনের মধ্যে যে কি হচ্ছে তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তবে মিসেস ডেভিস, একটা কথা মনে রাখবেন, আমাদের বর্তমান হত্যাকারী সমস্ত পরিবেশ পরিস্থিতিটা খুব ভালো করে উপভোগ করছে। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আমি নিশ্চিত। আস্তে আস্তে রান্নাঘর থেকে বেরিয়ে যায় ট্রেটার। মলি কিছুক্ষণের জন্য পাথরের মতো নিশ্চল হয়ে থাকে। বন্ধ করা দরজাটা এবার একটুখানি খুলল। ঘাড় ঘুরিয়ে মলি দেখল ক্রিস্টোফার রেন ঢুকছে। ভদ্রলোক এখনো বেশ হাঁপাচ্ছেন। রেনের তীব্র গলা শোনা গেল, এদিকের খবর সব শুনেছেন? কি ভুতুরে কাণ্ড কারখানায় না চারদিকে ঘটে চলেছে। সার্জেন্ট ট্রেটার তার স্কি দুটো নাকি খুঁজে পাচ্ছেন না। মলি বলল, চাকা লাগানো স্কি দুটোর কথা বলছেন? কেন? সে দুটো চুরি করেছে কে? আর কি লাভ সে দুটো চুরি করার? খবরটা আমারও বা আপনার বাইরে চলে যাচ্ছে। মানে আমি বলতে চাই, সার্জেন্ট ট্রেটার সত্যি যদি আমাদের ছেড়ে যেতে চান, তাহলে খুনিরই তো সব থেকে বেশি লাভ। সেই জন্য এই ঘটনার মধ্যে আমি সুনির্দিষ্ট কোনো মানে খুঁজে পাচ্ছি না। জিল তো নিজেই সিঁড়ির নিচে কাঠের আলমারিতে স্কিটা রেখে দিয়েছিল। রেন মৃদু হেসে বলল, ভালো, কিন্তু এখন সে দুটো আর সে জায়গায় নেই। ব্যাপারটা সত্যি কিন্তু আমাকে খুব ভাবাচ্ছে। আমাদের সার্জেন্ট কিন্তু খুব রেগে গেছেন জানেন। রাগী কচ্ছপের মতো সারা বাড়িতে উনি খুঁজে বেড়াচ্ছেন। যাই হোক, এই সমস্ত ব্যাপারটা সার্জেন্ট ট্রেজারকে একটু দমিয়ে রেখেছে আর কি। বেজার মুখে মলি বলল, আমিও তো খুব বিব্রত বোধ করছি। প্রত্যেকের স্নায়ু এখন অসুস্থ হয়ে উঠছে। রেন মাথা নেড়ে বলল, আমারটা নয়, আমি বরং উদ্বুদ্ধ হয়ে যাচ্ছি বলতে পারেন। সমস্ত ব্যাপারটা এত বেশি অস্বাভাবিক এখন। মলি বলে, আপনি যদি মিসেস বয়েলের মৃতদেহটা প্রথম আবিষ্কার করতেন, তাহলে আপনি এরকম কথা বলতে পারতেন না মিস্টার রেইন। দৃশ্যটা এখন আমার চোখের সামনে ভাসছে, কিছুতেই যেন আমি সেটা বলতে পারছি না। আপনি কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায় মলির। সারা শরীর কেঁপে ওঠে থরথর করে। ক্রিস্টোফার এগিয়ে এসে মলির পিঠে হাত রাখে, বলেন, সত্যি 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 আমি বুঝতে পারছি, আমি খুব নির্বোধ। আমার উচিত ছিল বোঝা। আমি দুঃখিত মিসেস ডেভিস, আমি না এতটা ভেবে দেখিনি। একটা বোবা কান্না তখন মলির গলায় আটকে। সে বলল, এই মাত্র সব কিছু যেন কিরকম সহজ ও স্বাভাবিক মনে হচ্ছে এই রান্নাঘর, কিন্তু কিন্তু আবার হঠাৎই দুঃস্বপ্নের মতন ওই ছায়াগুলো যেন চোখের সামনে চলে আসছে। রেন মলির দিকে একদৃষ্টে দাঁড়িয়েছিল, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। সরি, আপনাকে আমার বিরক্ত করা আমার ঠিক হয়নি। আমি আসছি। মলি বলে, আপনি যাবেন না, প্লিজ প্লিজ। রেইন দরজার কাছে পৌঁছে গেছিলেন, হঠাৎ পেছন ফিরে বললেন, আপনি কি সত্যি তাই চান? মলি বলে, কি চাওয়ার কথা বলছেন? মানে আমি এখানে থাকি, আপনি কি এটা চান? হ্যাঁ নিশ্চয়ই। আমি আমি মিস্টার রেন, আমি একা থাকতে চাই না। একলা থাকলে আমার যেন ঘিরে ধরছে হাজার রকমের দুশ্চিন্তা। ক্রিস্টোফার রেন শান্ত ভঙ্গিতে একটা চেয়ার নিয়ে বসলেন। তারপর বিড়বিড় করে বললেন, সত্যি সত্যি খুব আশ্চর্যের ব্যাপার। মলি বলে, কি আশ্চর্যের ব্যাপার? আপনি যে আমার সঙ্গে একা একা থাকতে ভয় পাচ্ছেন না, সেই জন্যই আমার খুব অবাক লাগছে। আচ্ছা, সত্যিই আপনি ভয় পাচ্ছেন না তো? না না, মোটেই আমি ভয় পাচ্ছি না। এই ভয় না পাওয়ার কারণ কি মিসেস ডেভিস? রেন প্রশ্ন করে। আমি জানি না ঠিকই, তবে তবে এটা সত্যি। কিন্তু অপরাধী হিসেবে আমার ওপরই তো প্রথম জায়গায় সন্দেহটা। আমার সঙ্গে মিলেও যায় সব কিছু, তাই না মিসেস ডেভিস? মলি দৃঢ় কণ্ঠে বলে, না, সন্দেহভাজন আরও অনেকেই আছে। সার্জেন্ট ট্রেটারের সঙ্গে কথাবার্তা হচ্ছিল সেই বিষয়ে। তিনি কি বিশ্বাস করেছেন আপনার কথা মিসেস ডেভিস? ধীরে ধীরে মলি বলল, অবিশ্বাস্য করেননি। কথাগুলো টুকরো টুকরো শব্দ তার মাথার মধ্যে বারবার ভেসে আসছে।
ঈষৎ উদ্বিগ্ন কণ্ঠেই রেনকে প্রশ্ন করলেন মলি, আপনি নিশ্চয়ই এই বিপদসংকুল পরিবেশটা মনে মনে বুঝতে পারছেন না, মুখে আপনি যাই বলুন না কেন। আসল ব্যাপারটা নিশ্চয়ই তা নয়। না না, নিশ্চয়ই নয়। অবাক হয়ে মলি তাকায় ক্রিস্টোফারের দিকে। এই ধরনের একটা ঘটনা আপনার মাথায় ঢুকলো কি করে? এটা আমার বক্তব্য নয়, সার্জেন্ট ট্রেটারের। আমি ওই লোকটাকে না খুব ঘৃণা করি, বলে বসে রেন। মলি টেবিলে মাথা রেখে এবার মুখ ঢাকলেন। ক্রিস্টোফার এগিয়ে এসে মলির পিঠে হাত লাগলো। তার কণ্ঠে গভীর সমবেদনার স্পর্শ। ক্রিস্টোফার বললেন, মলি মুখ তোলো। এই প্রথম নাম ধরে ডাকলেন। তোমার কি হয়েছে মলি? কি ব্যাপার হয়েছে মলি, বলো? ক্রিস্টোফার পুনরায় প্রশ্ন করলেন। মলি অপলক চোখ তুলে রেনের দিকে তাকিয়ে রইলেন। তার দৃষ্টির গভীরে একটা স্থির আলোর উদ্ভাস। ক্রিস্টোফার, আমাদের এই পরিচয়টা কতদিনের? মাত্র তো 2 দিনের মলি, প্রায় সেরকমই। কিন্তু তোমার কি মনে আছে না, মনে হচ্ছে না পরস্পরকে আমরা জানি অনেক দিন আগে থাকতে? হ্যাঁ, ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? ঠিক বলা যায় না, তবে আমরা যেন পরস্পরের হৃদয়টা গভীরভাবে বুঝতে পারছি। আমাদের মধ্যে যেন একটা সহমর্মিতা গড়ে উঠছে। ক্রিস্টোফারের গলায় কোনো প্রশ্নের ও আভাস ছিল না। তার কথার সুরেও কোনো ঝাঁজ নেই। স্বাভাবিক একটা সত্যকে সে নির্বিঘ্নে বলল, তোমার, মলি বলে, তোমার আসল নামটা নিশ্চয়ই ক্রিস্টোফার রেন নয়, তাই না? উত্তর এলো না। মলি বলল, তবে তুমি কেন কেন নাম বদলিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি? রেন হাসে। নাম বদলিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি, এই তো? আমার এটাকে একটা ব্যক্তিগত খেয়াল বলা যায়। ছোটবেলায় আমার সহপাঠীরা আমাকে ক্রিস্টোফার রবিন বলে ডাকতো। সেখান থেকে এই নামটা আমার মাথায় এসেছে। মলি জিজ্ঞেস করলো, তাহলে তোমার আসল নাম কি? ক্রিস্টোফার জবাব দিল, আসল নামটা শুনে তোমার কোনো উপকার হবে না, তবে আমি কিন্তু কোনো আর্কিটেক্ট বা স্থপতি নই। আমি হচ্ছি একজন পালিয়ে যাওয়া সৈনিক। কিছুক্ষণের জন্য মলির দু চোখে একটা ভয় আর উদ্বেগ, সেটা ক্রিস্টোফারের নজর এলো না। বলল, হ্যাঁ, ঠিক 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 আমাদের এই অজ্ঞাত কুলশীল হত্যাকারীর মতো। সেই জন্যই তো বললাম, আমার সঙ্গে খুব ভালোভাবে মিলে যায় ওই খুনির বৈশিষ্ট্যগুলো। মলি ধমকে উঠে বললো, বোকার মতো কথা বলো না। আগেই জানিয়েছি হত্যাকারী বলে আমার তোমাকে বিশ্বাস হয় না। ঠিক আছে, আগাগোড়া খুলে বলো তোমার কাহিনীটা। সেনাবাহিনী থেকে কেন পালাতে গেলে? সেটা তো বলতে পারবো না। আমি সেনাবাহিনী থেকে পালিয়ে আসিনি। প্রকৃত কারণ হলো আমার মা, জানো তো? মলি বলল, তোমার মা? হ্যাঁ, গত যুদ্ধের সময় নাৎসি বিমান বাহিনীর আক্রমণে আমার মা মারা যান। তিনি যে বাড়িতে ছিলেন, বোমার আঘাতে সেই বাড়িটা একেবারে ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে মৃতদেহটা বার করতে হয়েছিল। খবরটা শোনার পর থেকে আমার কিরকম যেন তালগোল পাকিয়ে যায় মাথাটা। সাময়িকভাবে আমি বোধহয় পাগলই হয়ে গেলাম। আমার মনে হলো, মা নয়, আমি নিজে যেন ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছি। আমাকে সেই মুহূর্তে উদ্ধার না করা হলে আমি শ্বাস বন্ধ হয়ে মরে যাব। অসহায়ভাবে ক্রিস্টোফার মাথা ঝাঁকালেন। অপরিসীম ক্লান্তিতে বুঝে আসতে চাইছে কণ্ঠস্বর। দুঃস্বপ্ন ভরা সে দিনগুলির কথা কেউ বোঝে না। শিবির ছেড়ে রাতের অন্ধকারে আমি পালিয়ে গিয়েছিলাম। গিয়ে উদ্ভ্রান্তের মতে বনে জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরে বেড়ালাম। তারপর যখন সম্বিত ফিরে এলো, তখন দেখলাম অনেক দেরি হয়ে গেছে। ওই ফেরারিদের মধ্যে আমার নাম উঠে গেছে। মলি বলল, তুমি তো আবার নতুন করে সব শুরু করতে পারো। কারোর পক্ষে কি তা সম্ভব? নিশ্চয়ই। তাছাড়া তুমি তো এখনো যুবক, তোমার বয়সও খুব কম। হ্যাঁ, তা ঠিক, তবে আমি একেবারে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সবকিছুই আজ আমার নিঃশেষ হয়ে গেছে। না না না, মলি বলে, তোমার কিচ্ছু ফুরিয়ে যায়নি। এ সমস্তটাই তোমার কল্পনা প্রসূত। তুমি নিশ্চয়ই কোনো এক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলে, যুদ্ধের সময়। হ্যাঁ, তা হয়েছিলাম বই কি। তা তোমার সমস্যাটা কি ছিল? সমস্যাটা যদিও নতুন নয়। আমি যে যুবকটির বাগদত্তা ছিলাম, সে একজন পাইলট ছিল। আগের যুদ্ধে সে মারা যায়, মলি বলে, এবং সেই জন্যেই আমি তোমাকে দেখে চিনতে পেরেছিলাম। শুধু কি তাই? আর কিছু না?
আরও আছে, আরও আছে। ছেলেবেলায় আমি একটা প্রচণ্ড মানসিক আঘাত পাই। আমাকে হিংস্রতা, নিষ্ঠুরতার সম্মুখীন হতে হয়েছে। তখন থেকেই আমার একটা বিরূপ ধারণা ছিল বুকের ভেতর। জ্যাকও যখন তারপর দুর্ঘটনায় মারা গেল, তখন মনে হলো আমার সমস্ত জীবনটাই যেন বিশ্বাসঘাতকতায় ভর্তি ছিল। মানুষের কোনো স্বপ্নই সত্যি হয় না। মলির পাতলা ঠোঁটে এবার হাসির রেখা দেখা দিল। তবে হ্যাঁ, জিলের আসার সঙ্গে সঙ্গে আমি নতুনভাবে আমার জীবনটাকে আবার রিভাইভ করতে পেরেছিলাম। জিল নামটার মধ্যে যেন লুকিয়ে আছে সুখ আর নিরাপত্তার আস্বাদ। তার ঠোঁট থেকে হঠাৎই হাসির রেখাটুকু মিলিয়ে গেল। তারপরই প্রচণ্ড ঠান্ডার জন্য তার শরীর বার কয়েক কেঁপে উঠে। সে বলল, সত্যিকারের ঘটনাটা কি? কিসের জন্য তুমি বিচলিত এত মলি? রেন বলে, সত্যি তুমি মনে মনে অস্থির হয়ে উঠেছ, বলো বলো ব্যাপারটা কি? মলি বলে, হ্যাঁ, জিলের সঙ্গে নিশ্চয়ই কিছু একটা সম্পর্ক আছে জানো রেন। ওকে তোমায় কিছু বলেছে বা এমন কোনো কাজ করেছে? না না, আসলে জিল নয়, ওই লোকটা ভয়ঙ্কর। ক্রিস্টোফার চমকে উঠে বলে, কাকে তুমি ভয়ঙ্কর বলছো? মিস্টার প্যারাভেসেনি? মনে বলে, না না, ওই সার্জন ট্রেটার। রেন বলে, সার্জন ট্রেটার? মলি বলে, হ্যাঁ, ওই ভদ্রলোক ইঙ্গিত করলেন এমন কতগুলোর ব্যাপারে, জিলের ব্যাপারে এমন কতগুলো বাজে ধারণা ঢুকিয়ে দিয়েছে আমার মাথায়। আমি কোনোদিন সেগুলো নিয়ে কোনোদিন কিছু চিন্তাই করতে পারি না। চিন্তার ভাঁজ পড়ে এবার ক্রিস্টোফার রেনের ভুরু দুটোতে। সে বলে, জিল? জিল? হ্যাঁ, দুজনেই আমরা প্রায় সমবয়সী। যদিও ওকে বয়সে একটু বড় দেখায়, কিন্তু তা নয়। তা ঠিকই, জিলের সঙ্গে কিন্তু অনেক মিল আছে ওই অজ্ঞাত হত্যাকারী। তবে মলি, এসব চিন্তা কিন্তু তুমি করো না, কারণ কার্লভার স্ট্রিটে যেদিন এই মেয়েটি মারা যায় সেদিন জিল সারাক্ষণই তো তোমার সাথেই ছিল। মলি চুপ করে রইল, তার আড়ষ্ট চোখ মুখ। কি ব্যাপার মলি, তাহলে কি জিল ছিল না সেদিন? মলি এবার উত্তর দিল, বলল, সেদিন সারাক্ষণই জিল বাড়ির বাইরে ছিল। খুব সকালেই সে বেরিয়েছিল গাড়ি নিয়ে। আমি জানতাম শহরের অপর দিকে একটা নিলাম ঘর থেকে ও কিছু জাল কিনতে গেছে। সেখানেও যায়নি? মলি বলল। তারপর টেবিলের উপর থেকে দুদিন আগে ইভিনিং স্ট্যান্ডার্ডটা তুলে আনলো। ক্রিস্টোফারের কাগজটা সংগ্রহ নিয়ে বললে, এটা তো দেখছি দুদিনের পুরনো একটা লন্ডনের সংস্করণ। জিল যখন ফিরে এলো, এই পত্রিকাটা ওর কোটের পকেটে ছিল। তাহলে তাহলে তো নিশ্চয়ই লন্ডন গিয়েছিল। ক্রিস্টোফারের দৃষ্টিতেও সন্দেহের ছায়া। একবার মলির দিকে আর একবার কাগজটার দিকে ফিরে ফিরে তাকালো ক্রিস্টোফার। ঠোঁট বেঁকিয়ে শীষ দিতেও শুরু করলো মৃদু স্বরে। তারপরে সংযত করে নিল নিজেকে। এখন এই সুরটার উপযুক্ত সময় নয়। মলির চোখের দিকে একবারও না তাকিয়ে এবং খুব সুনির্বাচিত শব্দ সাজিয়ে তিনি তার বক্তব্যটা বললেন। কতটুকু জানো মলি তুমি জিলের সম্বন্ধে? থামো থামো থামো, চুপ করো! আর্তস্বরে চেঁচিয়ে ওঠে মলি। শয়তান ট্রেটারও আমাকে একই প্রশ্ন করেছিল, অথবা এমন ধারণার একটা কিছু ইঙ্গিত দিয়েছিল। বললেন, মেয়েরা প্রায়শই কিছু না জেনে সম্পূর্ণ অপরিচিত কোনো পুরুষকে জীবনসঙ্গী হিসেবে ভেবে নেয়। যুদ্ধের সময় এমন ঘটনা বেশি ঘটে। কেবলমাত্র পুরুষদের মুখের কথা বিশ্বাস করে মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমি আর সহ্য করতে পারছি না। যত অবশ্যই শোনা যাক না কেন, যে কোনো অশুভ ইঙ্গিতই এখন আমরা অতি সহজে বিশ্বাস করে নেওয়ার জন্য আমাকে ট্রেটারে এমনিভাবে আমাকে মেন্টালি এরকম হ্যারাস করেছে। কিন্তু সেটা তো সত্যি নয় মলি, আদপে সত্যি নয়। আচমকাই মলির কথা রুদ্ধ হয়ে আসে। বিশেষ কাউকে উদ্দেশ্য না করে তীর্যক কণ্ঠে এবার প্রশ্নটা ছুড়ে দেয় জিল, তার থমথমে মুখ। তোমাদের অন্তরঙ্গ আলাপ আলোচনায় কোনো রকম বাধা দিলাম না তো মলি আর মিস্টার রেন? রেন এবার অপ্রস্তুতভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। না জিল, আমি আপনার মিসেসের কাছে কয়েকটা রান্নার টুকিটাকি শিখে নিচ্ছিলাম। তাই নাকি? ভেরি গুড, খুব ভালো। দেখুন মিস্টার রেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের আজগুবি গল্প করে বেড়ানো খুব একটা উচিত নয়। দয়া করে আপনি প্লিজ এখন রান্নাঘরের বাইরে যান। কি আমার কথাটা বুঝি কানে যাচ্ছে না আপনার? না নিশ্চয়ই, আমি যাচ্ছি।
আমি যাচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, জিল বলে, মলির কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমার স্ত্রী পরবর্তী শিকার হোক, এটা আমি চাই না। ক্রিস্টোফার শান্ত গলায় বলে, সেই জন্যেই আমি মনে মনে কিন্তু এতটা উদ্বিগ্ন হয়ে রয়েছি। এই সহজ কথাটার মধ্যে কোনো গূঢ় অর্থ আছে কিনা সেটা গ্রাহ্য করলো না জিল। তার মুখ চোখ যেন আরো রাগান্বিত হয়ে গেল। আমি আমার স্ত্রীকে দেখাশোনা করতে পারবো, যদি ভালো চান আপনি এখান থেকে চলে যান। মলি বলল, রেন আপনি প্লিজ প্লিজ আপনি যান। রেন দরজার দিকে এক পা করে এগোতে এগোতে বললেন, তবে আমি কাছাকাছি আছি। তার এই বক্তব্যটা যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ সেটা বলা বাহুল্য। জিল বলল, আপনি কি যাবেন দয়া করে? ক্রিস্টোফার শিশুর মতো এসে বললেন, কমান্ডার নিশ্চয়ই। তিনি বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। বা সোজাসুজি জিল ফিরে তাকালো মলির দিকে, তারপর বলল, মলি তোমার কি একটু কাণ্ডজ্ঞান নেই? এই খুঁড়ে পাগলাটার সঙ্গে ঘর বন্ধ করে বসে আছো? বক্তব্যটা গুছিয়ে নিয়ে মলি বলল, তবে ওই লোকটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর প্রকৃতির নয় জিল। তাছাড়া আমি নিজেই কি খুব সাবধানে আছি, যে কোনো বিপজ্জনক পরিস্থিতির সঙ্গে আমি মোকাবিলা করতে পারবো। জিল মুচকি এসে বলল, মিসেস বয়েলও কিন্তু একই কথা বলেছিলেন। মলি বিরক্ত, ও জিল, আবার তুমি সেই সব কথা বলতে শুরু করলে। আমি দুঃখিত মলি, কিন্তু সব কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। এই বাজে প্রকৃতির লোকটির মধ্যে তুমি যে কি এমন দেখলে তা তো আমি বুঝতে পারছি না। মলি বলে, ওই লোকটার জন্য আমার একটু কষ্ট হয়। একটা খুনে পাগলার জন্য তোমার সমবেদনা? বলবে, হ্যাঁ, একটা খুনে পাগলার জন্য আমার মনে সমবেদনা জাগতে পারেই। শুনলাম তুমি ওকে ক্রিস্টোফার বলে ডাকছিলে, এতটা ঘনিষ্ঠতা কি করে হলো? মলি মলি রেগে বলে, জেল, বোকার মতো কথা বলো না। আজকাল সবাই সবার নাম ধরে ডাকে, সেটা তুমি ভালোভাবেই জানো। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তবে তার জন্য 2-4 দিন সময় লাগে। এক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়ে গেল না মনে হচ্ছে? সম্ভবত তুমি ক্রিস্টোফার রেনকে আগে থাকতে চিনতে, তাই না মলি? ভদ্রলোক যে মিথ্যে পরিচয় এখানে আসবেন, আগে তুমি সব কিছু ঠিক করে রেখেছিলে। এটা নিশ্চয়ই তোমাদের দুজনের কিছু একটা প্ল্যান। মলি এবার অবাক চোখে জিলের দিকে বলে, জিল, তোমার কি স্বাভাবিক বুদ্ধি লোপ হতে শুরু করেছে? হ্যাঁ, তোমার কথার এই মানেটা কি? জিলি বলল, আমার কথার মধ্যে কোনো জটিলতা নেই। আমি চাই ক্রিস্টোফার রেনের সঙ্গে তোমার অনেক দিনের পুরনো পরিচয়, এবং কোনো কারণে তোমাদের এই পরিচয়টা আমার কাছে তোমরা গোপন রাখতে চাও। মলি বলিস, তোমার নির্ঘাত মাথাটা গেছে। জিল বলে, ওই পুরনো পরিচয়ের কথা যে তুমি আমার কাছে গোপন করবে তা আমি জানি, তবে একটা নির্জন হোটেলে রেনের হঠাৎ আবির্ভাব, তারপরে এখানে মেজর ম্যাটক্যাফ কিংবা মিসেস বয়েলের চেয়েও কিন্তু বেশি আশ্চর্যের। অবশ্যই, আমি অন্তত সেই রকমই মনে করি। যাই হোক, তুমি কি 2 দিন আগে ভদ্রলোকের সঙ্গে দেখা করার জন্য, আচ্ছা জিল, তুমি কি লন্ডনে গিয়েছিলে? অপরিচিত অতিথি হিসেবে এই হোটেলে আশ্রয় নেবার ব্যাপারে নিশ্চয় কোন তো সিদ্ধান্ত নিতে গেছিলে তুমি, নাকি? তুমি নিশ্চয়ই জানো ভালোভাবে মলি, জিল বলে। তুমি গেছিলে না লন্ডনে? জিল পকেট থেকে একটা পশমের দস্তানা বার করে, তারপর বলল, গত পরশু এই দস্তানাটাই তোমার হাতে ছিল আমি যেদিন জাল কিনতে গেছিলাম। তারপর বলি বলে, সেদিন বাইরে বেরোবার সময় আমি ওই দস্তানাটাই তো পরেছিলাম। তুমি আমাকে জানালে জরুরি প্রয়োজনে তোমার গ্রামের দিকে যেতে হয়েছিল, কিন্তু গ্রামে গেলে তো লন্ডনের টিকিট চাইলো কোথা থেকে মলি? খুব তো চিত্তে গোলাপি মাথা গোলাপি ওই মলির দিকে এগিয়ে ধরলো জিল ওই গোলাপি টিকিটটা। ক্ষণিকের মধ্যে বোবা হয়ে গেল মলি। জিল বলে, তুমি লন্ডন গিয়েছিলে তাই না? হ্যাঁ 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 জিল, আমি আমি গিয়েছিলাম। আড়ষ্টভঙ্গিতে মাথা নাড়ল মলি। আমি এখান থেকে লন্ডনেই চলে যাব। ক্রিস্টোফার রেনের সঙ্গে দেখা করতে? না না, ওসব কোনো ব্যাপার নয় জিল। তবে কি জন্য? মলি বলে, এই মুহূর্তে আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে রাজি নই। তার অর্থ একটা বিশ্বাসযোগ্য গল্প বানাবার জন্য তুমি সময় চাইছো, তাই না মলি? এই তো, তুমি তুমি এত নীচ জিল, আমি তোমাকে না হেট করি। আমি অবশ্য করি না, কিন্তু হয়তো করতে পারলে আরো বেশি স্বস্তি পেতাম মলি।
এখন মনে হচ্ছে তুমি আমার কাছে সম্পূর্ণ অজ্ঞাত, অপরিচিত, তোমাকে আমি চিনি না। আমার বক্তব্যও ঠিক তাই। তুমি আমার জীবনে একজন বিদেশি আগন্তুক ছাড়া কিচ্ছু নয়। আমার কাছে নির্দ্বিধায় মিথ্যে বলতেও তোমার বাধে না। আমি কখন তোমায় মিথ্যে বলেছি? মলি এবার ভাবে, তুমি কি ভাবছো আমি তোমার ওই তার কিনে আসার এই গল্পটা বিশ্বাস করেছি? জিল, ওই একই দিনে তুমিও লন্ডনে গিয়েছিলে। তুমি নিশ্চয়ই আমাকে কোথাও দেখেছিলে? ক্লান্ত কণ্ঠে জিল বলে। এবং আমার ওপর ওইটুকু বিশ্বাসও তোমার নেই? তোমাকে বিশ্বাস? মলি বলে, আমি আর কোনোদিন কাউকে বিশ্বাস করব না, কখনো না। ইতিমধ্যে কিচেনের ভেজানো দরজাটা যে নিঃশব্দে ঈষৎ ফাঁক হয়েছে সেটা কেউ লক্ষ্য করেনি। মৃদু শব্দে কেসে উঠলেন প্যারাভেসেনি। পরিবেশটা সত্যি বেশ অস্বস্তিকর, বিব্রত কণ্ঠে মন্তব্য করলেন তিনি। আমি আশা করি তোমাদের এই মনোমালিন্যটা তেমন গভীর নয়। যুবক যুবকদের দাম্পত্য কলহ তো হতেই পারে, তাই না? হালকাভাবে সেটাকে গ্রহণ করাটাই ভালো। জিল তীব্র স্বরে বলল, দাম্পত্য কলহ? খুব ভালো বলেছেন কথাটা, মিস্টার প্যারাভেসেনি। প্যারাভেসেনি মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তোমাদের তরুণ মনের ভিতরে যে আলোড়ন চলছে তা আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি। যাই হোক, ইন্সপেক্টর ট্রেটার আমাদের সকলকে এবার ড্রয়িং রুমে যেতে বলেছেন। মলি বলে, জিল তুমি হয় যাও, আমার এখনো রান্না বাকি আছে। সার্জেন্ট ট্রেটারকে তার কাজ চালিয়ে যেতে পারবেন ততক্ষণ। প্যারাভেসেনি বললেন, রান্নার কথাই যখন উঠলেও তখন যাই হোক, আপনি রান্নাটা এখন রাখুন। আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি মিসেস জিল, মিসেস মলি? জিলের কণ্ঠে বাজলো অন্য সুর, আর তার কোনো প্রয়োজন হবে না। আমি আপনার সঙ্গে ড্রয়িং রুমে চলুন চলুন। প্যারাভেসেনি মুচকি হাসলেন, বললেন, আপনার স্বামীও ভয় পাচ্ছেন আমাকে, দেখেছেন? যদিও এটা স্বাভাবিক, তিনি আমাকে আপনার সঙ্গে একা রাখতে চান না। সম্ভবত আমার এই অদ্ভুত চেহারার জন্যই দায়ী। যাই হোক, চলুন। ভদ্রলোক কথাটা বলে আড়ম্বর সহকারে বিদায় নিল। আজকে এই পর্যন্ত। আগামীকাল আবার আসছি এই গল্পের নেক্সট ভাগ নিয়ে। আসি।